নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পেহেলগামে মৃত্যুমুখ থেকে ফিরে আসা ঘটনার সাক্ষী মধুমিতা ভট্টাচার্যের সাথে সুরমা বার্তার টেলিফোনিক বার্তালাপ। শ্রীভূমিতে মুখে কালো কাপড় বেঁধে অর্ধ উলঙ্গ হয়ে উত্তাল প্রতিবাদ হিন্দুরক্ষী দলের। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ড্রাগস ব্যবসায়ী আটক পুলিশের জালে। মুখে দাড়ি ও কলিমা পরার জন্য পেহেলগাম ঘটনা থেকে দৈবক্রমে রক্ষা পেলেন দেবাশিস ও মধুমিতা ভট্টাচার্যের পরিবার। পেহেলগামে হিন্দু পর্যটক হত্যার প্রতিবাদে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ এবিভিপির। কাছাড়ের বরযাত্রা পড়ে দুঃসাহসিক চুরি কাণ্ড, লুটে নিয়ে গেল নগদ অর্থসহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ছাত্র অবস্থান শ্রীভূমিতে। শিলচর মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগে হানা মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারণ শাখার। পেহেলগাম কাণ্ড নিয়ে প্রত্যক্ষদর্শী মধুমিতা দাস ভট্টাচার্যের সাথে সুরমা বার্তার ফোন যুগে বার্তালাপ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় দৈবক্রমে রক্ষা পেলেন শ্রীভূমির মধুমিতা ভট্টাচার্য ও তার পরিবার। গত 21শে এপ্রিল পেহেলগামে ঘুরতে যান মধুমিতা দাস ভট্টাচার্য, উনার স্বামী দেবাশিস ভট্টাচার্য ও তার পুত্র। গতকাল যে স্থানে সন্ত্রাসবাদীর আক্রমণ হয়েছিল সেই স্থানেই তাদের পরিবার ছিল। উগ্রপন্থীরা দেবাশিস ভট্টাচার্যের মাথায় বন্দুক ঠেকিয়ে উনি কোন ধর্মের লোক তা জানতে চায়। সেই সময় দেবাশিস ভট্টাচার্য কলিমা পড়ায় উনি এবং উনার পুত্র উগ্রপন্থীদের গুলি থেকে রক্ষা পান। মধুমিতা দাস ভট্টাচার্য অন্যান্যদের মতো মাটিতে শুয়ে মৃত্যু কি তা তাদের চোখের সামনে প্রত্যক্ষ করেন। এই নারকীয় ঘটনার সাক্ষী থাকেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য ও মধুমিতা দাস ভট্টাচার্য। মধুমিতা ভট্টাচার্য একজন নৃত্য শিক্ষিকা, পুত্র দ্রৌপদী ভট্টাচার্য শিলচর মেডিকেল কলেজের ছাত্র। টেলিফোন যুগে মধুমিতা দাস ভট্টাচার্য সুরমা বার্তায় সন্ত্রাসবাদীদের আক্রমণের ওই নারকীয় ঘটনার বর্ণনা দেন। খুব সংক্ষেপে বলছি। হ্যাঁ, বলুন। আমরা ওখানে পৌঁছানোর পর 10 মিনিট পর হঠাৎ করে গুলির আওয়াজ হলো। তো অনেক জায়গাটা অনেক বিস্তৃত ছিল, অনেক লোক ছড়িয়ে ছিটিয়ে আছে। গুলির আওয়াজ শুনে প্রথম লোক বললো যেটা বাদর তাড়ানোর জন্য গুলির আওয়াজ হচ্ছে। তারপর 4-5টা গুলির আওয়াজ শুনে সবাই একটু আতঙ্কিত হলো। দেখলাম আমার হাজবেন্ডের বর এবং আরো কতজন লোক কিনারে একটা গাছে এসে গাছের নিচে শুয়ে পড়েছে। আমাকেও ডাকলো ওরা, আমি গিয়ে শুয়ে পড়লাম। তখন দেখলাম একটা লোক টেরোরিস্ট হাতে বন্দুক নিয়ে মুখ ঢাকা এলো, এসে একটা লোক সে শোয়ার সময় পাইনি, ওটাকে শুট করলো। প্রথমে শুট করে তারপর আমার হাজবেন্ডের কাছে বন্দুক নিয়ে কিছু একটা বলে কান পেতে আবার কিছু একটা শুনলো। তারপর আমাদের দিকে তাকিয়ে কটমট করে তাকিয়ে অনেক মিনিট 2 আমাদের এখানে থেকে সে আবার চলে গেল অনেকটা দূরে। বেশিরভাগ লোক ছিল ওই সাইডের গেটে, দূরের গেটে। তো সেখানেই বেশি হয়েছে। তো চোখের সামনে আমরা 2-3জনকে মরতে দেখলাম আর কি, শুট করে মেরেছে। এখানে যেটা আমরা শুনতে, বলুন। দূর থেকে দেখা তো একজন লোক শুধু আমাদের পাশে ছিল, মেরেছে। তারপর আমরা পালিয়ে এসেছি। ওই একটা তারের বেড়া ছিল, সেই তারের বেড়া ডিঙ্গিয়ে জঙ্গল ভেঙে, প্রায় 2.5 ঘন্টা জঙ্গল ভেঙে আমরা পালিয়ে আসার সময় জঙ্গলে ঢোকার পর 8 ঘন্টা পর আমরা ফায়ারিং এর শব্দ শুনেছি। আপনি যখন মাটিতে শুয়েছিলেন তখন আপনার মিস্টার অর্থাৎ দেবাশিস ভট্টাচার্যকে বন্দুক যখন ঠেকিয়েছে মাথায়, ওরা কি বলছিল? কলিমা পড়ার জন্য বলছিল না কি বলছিল? না, এরকম কিছু বলেনি, শুনছিল। আমরা তো দেখিনি, মানে কথা তো শোনা যাচ্ছে না, সবাই আতঙ্কিত। তবে আমাদের পাশে কয়েকজন কাশ্মীরি লোক শুয়েছিল, ওরা পড়ছিল জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে। তো ওদের দেখা দেখি আমরাও সবাই চিৎকার করে এরকম বলছিলাম আর কি। ওইটাই মনে কান পেতে শুনেছে, সুন্দর বা কিছু একটা, তারপর চলে গেছে আর কি। তো সেই ক্ষেত্রে কিছু বলার কথা বলেনি, কলিমা পড়ো এরকম কিছু বলেনি। তো আপনার হাজবেন্ডের অর্থাৎ দেবাশিস ভট্টাচার্যের মুখে দাড়ি এবং আপনার ছেলের মুখে দাড়ি ছিল, যেটা আপনাকে পরিবারকে রক্ষা করতে সাহায্য করেছে বলে আপনাদের মনে হয় নাকি? এটা তো মানে বলা যায় না। এটা দাড়িওয়ালা লোককে ওরা মেরেছে, দাড়িওয়ালা লোককে মারেনি এমন তো না।
আমাদের চোখের সামনে যে লোকটাকে মারেছে তারও দাড়ি ছিল। তো তো এই যাই হোক, মানে এটা এটা মানে দেখুন ওই মুহূর্তে অনেক কিছু ভাবনা আসে, মনে হয় হয়তো দাড়ি ছিল এই জন্য মারেনি, এরকম মনে হতে পারে, কিন্তু কেন মারেনি সেটা জানি না। তবে ওরা কোনো মেলুক আর বাচ্চাকে মারছে না, মানে মেলুককে মারলে আমাকে আগে মারতো, মারেনি। একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগ তাকিয়ে চলে গেছে। ওরা কজন ছিল এখানে, আপনারা কজনকে দেখতে পেয়েছেন? আমাদের চোখের আওতায় 4 জন এসছে, 4-5 জন এসছে, আরো ওইদিকে আরো ছিল না, 7-8 জন হবে। আমাদের একদম কাছে এসছে একজন, তারপর আমরা যখন ওয়াল ডিঙ্গাই তখন আমার ছেলে লক্ষ্য করেছে আরো 3-4 জনকে এদিক ওদিক ছড়িয়ে আছে, তো লোককে ধরছে। মৃত্যুকে আপনারা অনেক কাছ থেকে দেখেছেন, তো সেই ফিলিংসটা তখন কি মনে হয়েছিল আপনাদের? না, আমার তো ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। আমার ছেলেই বললো মা পালাও, ওইদিকে ওয়াল টপকে লোক পালাচ্ছে, কাঁচা তারের বেড়া টপকে লোক পাঠাচ্ছে, তুমি পালাও, দেখো পারো কিনা। ছেলে আমাকে সাহায্য করলো, অনেক উঁচু বেড়া, সেটা টপকালাম, প্রাণ ভয়ে তো টপকাতে পারলাম। তারপর জঙ্গলের ভেতর দিয়ে প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা, দৌড়ে ঝাঁপিয়ে উপরে উঠে নিচে নেমে নোংরা জল খেলাম, জলের তৃষ্ণায় গলা শেষ, নোংরা জল খেয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ওখানে একজন মহিলাকে পেয়েছিলাম, গ্রামের মহিলা, সে আমাদের রাস্তা দেখিয়ে দিল, বললো এইদিকে নিচে যান। আমাদের ড্রাইভার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলো যে আপনারা কোথায় আছেন, বললাম। এইরকম ওলাকে নিয়ে আমাদেরকে নিয়ে অনেকটা সাহায্য করেছে, রেস্কিউ করে নিয়ে এসছে শ্রীনগর। কিন্তু মানে ঘন্টাখানেক ধরেছি, গুলি গেল হলো, কোনো আর্মি তখনো পৌঁছায়নি। ওরা কত সময় তাণ্ডব চালিয়েছে এরকম উগ্রপন্থীরা? প্রায় 45 মিনিট, 1 ঘন্টা হবে। আপনাদের 45 মিনিট তো হবে। আমরা আপনাদের যখন জঙ্গলের ভেতরে এসেছি, 8 ঘন্টা জঙ্গলে চলার পর আমরা গুলির শব্দ পেয়েছি। আমরা যদি ওখানে থাকতাম হয়তো মারাই যেতাম। তো এই বিভীষিকাময় ঘটনার আপনারা সাক্ষী থাকলেন, তো আপনাদের সামনে এরকম নিশ্চয়ই কিছু মানুষ মাটিতে লুটিয়ে পড়েছে গুলির লেগে, তো এরকম কতজন হবে আপনাদের চোখের সামনে প্রাণ গেছে? 4 তো জন লোককে মাঝে গেছে। যেহেতু আপনারা ওইখানে কবে গিয়েছিলেন? আমরা জাস্ট 21 তারিখে গেছি, 22 তারিখে পালংগাঁও গেলাম, বেলগাঁও গেলাম 22 তারিখ, 21 তারিখে পৌঁছেছি বিকেলবেলা, 21 তারিখ ডাল লেকে ছিলাম, 22 তারিখে পেহেলগাঁও গেলাম। এখন আর বাড়ি ফেরার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। যখন আপনার হাজবেন্ডের মাথায় বন্দুক ঠেকিয়েছে তখন আপনি কতক্ষণ দূরে ছিলেন এবং কি বলেছিল ওরা তখন? আমি 1-1.5 হাত দূরে ছিলাম, কি বলেছিল শোনার অবস্থায় ছিলাম না। আর ওরা তো আস্তে করেই বলেছে, তো মানে হয়নি, মানে কানে আসেনি কি বলেছে, কিন্তু দেখলাম বন্দুকটা ঠেকিয়েছে, তারপর কান পেতে শুনছি হাজবেন্ড কি বলছে সেটা। আর আমিও খুব উচ্চাটন করিনি তখন যে আমার হাজবেন্ডের মাথায় বন্দুক ঠেকিয়েছে, তাহলে হয়তো ভাবতো যে আমার সঙ্গী সাথী হয়তো এটা করতে পারে। যাই হোক, যে কোনো ভাবেই হোক বেঁচে গেছি, বরাত জুড়ে এটাই বলবো, ঈশ্বরের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, আপনাদের সবাদের ভালোবাসা, চলে এসেছি ফিরে। সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে শ্রীভূমিতে মুখে কালো কাপড় বেঁধে অর্ধ উলঙ্গ হয়ে উত্তাল প্রতিবাদ, চোখে কালো কাপড়, হাতে প্লে কার্ড নিয়ে অর্ধ উলঙ্গ হয়ে শ্রীভূমি শহরে হিন্দুরক্ষী দলের তীব্র প্রতিবাদ। হিন্দুদের বেছে বেছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যে ধরনের রক্তের হোলি খেলছে, এই বিষয়ে রাষ্ট্রীয় মানবাধিকার সংঘ দৃষ্টি না দেওয়ার অভিযোগ হিন্দুরক্ষী দলের সদস্যদের। কাশ্মীর উপত্যকার পেহেলগামে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণের পর দেশ জুড়ে এর তীব্র প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করা হয়েছে। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে শ্রীভূমিতেও বিভিন্ন সংগঠনের কর্মীরা প্রতিবাদ কার্যসূচি হাতে নিয়েছেন। বুধবার সন্ধ্যায় করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে অর্ধ উলঙ্গ হয়ে চোখে কালো কাপড় বেঁধে এক মিছিল সহযোগে শহর পরিক্রমা করে এওসি পয়েন্টে এসে উপস্থিত হন। অর্ধ উলঙ্গ অবস্থায় হাঁটু গেড়ে জিহাদিদের বুকে গুলি করো বলে স্লোগান দিয়ে উত্তপ্ত করে তোলেন পরিস্থিতি। প্রতিজন প্রতিবাদকারীর হাতে ছিল প্রতিবাদের প্লে কার্ড। হিন্দুরক্ষী দলের সদস্যরা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠোর সিদ্ধান্ত নেওয়ারও দাবি জানান।
দেখেন আমরা ভারত সেবাশ্রম সংঘের হিন্দু রক্ষী দল শ্রীভূমি জেলাতে আজকে আমরা এই প্রতিবাদ হাতে নিয়েছি। কারণটা হলো কালকে জম্মু ও কাশ্মীরে যেভাবে পাকিস্তানপন্থী বাংলাদেশপন্থী মুসলমান জঙ্গিরা যেভাবে হিন্দু দেখে দেখে যেভাবে নরসংহার করেছে তার প্রতিবাদে আজ আমরা চোখ বন্ধ করে এবং উতলা শরীরে আমরা আজ প্রতিবাদ করছি। কারণটা হলো এটাই যে হিউম্যান রাইট কমিশন, যে কমিশন হিন্দুদের উপর কিছু হলে চুপ করে বসে থাকে, অন্য সম্প্রদায়ের উপরে হলে এরা একদম চেঁচিয়ে মেচিয়ে রাখে না। যারা সেকুলারবাদী, যারা বুদ্ধিবীচি, এরা হিন্দুদের উপরে হলে কিছু মুখ বুঝে থাকে, কিন্তু অন্য ধর্মাবলম্বীর উপরে হলে তারা কথা বলে। তাই আমরা আজকে চোখে কাপড় দিয়েছি, যাতে আমরা অতদিন ধরে সহ্য করেছি, আজকে আমরা বুক পেতে দিয়েছি। এই জঙ্গিরা, এই পাকিস্তানি বাংলাদেশপন্থী মৌলবাদী মুসলমান জঙ্গিরা, আজকে আমরা শ্রীভূমি জেলাতে আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষরা বুক পেতে দিয়েছি। তোমরা আমাদেরকে গুলি করো, তোমাদের কতক্ষণ শক্তি রেখে আমাদেরকে গুলি করো। দেখুন, কালকে যে ঘটনা হয়েছে কাশ্মীরে, অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে সেটা অত্যন্ত আমি নিন্দা প্রকাশ করছি। নিন্দা প্রকাশ করে আমরা আজ হাঁপিয়ে গেছি। যেটা হচ্ছে কালকে মানে ধর্ম দেখে দেখে যেভাবে নিরীহ মানুষজনের উপর হত্যা করা হয়েছে, তা করে কি মেসেজ ওরা দিতে চাইছে দেশের সরকারকে? হয়তো ওরা মেসেজ তারা ওদের ধর্মীয় অনুভূতি, সেই কারণে হিন্দু ছেলেদেরকে দেখে দেখে হত্যা করছে, আর বাকি তো ওদের অনেক কিছু আছে, ছেলেদেরকে এইভাবে হত্যা করবে আর মেয়েদের দিয়ে অন্যভাবে ওরা কি বার্তা পাঠাবে। এটা আমাদের গণতান্ত্রিক দেশে, যেহেতু ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই ক্ষেত্রে এই ধর্ম দেখে দেখে মানুষকে হত্যা করা সেটা কোনোভাবেই মানার নয়। আর বিশেষ করে বলতে চাই, হিউম্যান রাইটস নামে যে সংস্থাটি আছে, সেই সংস্থা যখন অন্য কিছু হয় দেশে সবগুলো দেখাতে ব্যস্ত থাকে, যখন হিন্দুদের উপর নির্মম অত্যাচার হয়, কালকে যেটা হয়েছে সেটাকে আমি গণহত্যা বলবো। প্রায় 27-28 জনের মতো হত্যা হয়েছে। সেই বিষয়ে ওরা কেন নিশ্চয় কি ভূমিকা নিবে? আর এইগুলো পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন, ওদের সমর্থক শুধু কিন্তু কাশ্মীর উপত্যকা নয়, হয়তোবা আমাদের আসাম তথা আমাদের বৃহত্তম বরাক তথা শ্রীভূমিতেও কিছু থাকতে পারে। স্ত্রী সহ স্বামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়ে ফটো লাগিয়ে প্রচার। এইবার সেই ব্যক্তিকে ড্রাগস সরবরাহের মামলায় গ্রেফতার করল পুলিশ। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ মালেগড় আঞ্চলিক পঞ্চায়েতের নির্দল প্রার্থী সজরুল হক তাপাদারকে গ্রেফতার করে পুলিশ। একই এলাকার 73 নং কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে 6 নং ওয়ার্ডে স্ত্রী শবনম সুলতানা ওয়ার্ড সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। শ্রীভূমি জেলার বদরপুরে ড্রাগস ব্যবসার সাথে জড়িত পঞ্চায়েত প্রার্থীকে গ্রেফতার পুলিশের। পুলিশি সূত্রে জানা যায়, সজরুল বৃহৎ ড্রাগস সরবরাহ নেটওয়ার্কের সাথে জড়িত ও ইয়াবা ট্যাবলেটের মূল যোগানকারী ছিল। গত 18 এপ্রিল শুক্রবার শ্রীভূমি পুলিশের অভিযানে জব্দ হয় 30 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। AS01 MC 2851 নম্বরের একটি বোলেরো গাড়ির গোপন চেম্বার থেকে জব্দ করা হয়েছিল ইয়াবা ট্যাবলেটগুলো। গাড়িটির রেডিয়েটরের কাছে গোপন চেম্বার বানিয়ে লুকিয়ে রাখা হয়েছিল ড্রাগসগুলো। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে শ্রীভূমি জেলায় ড্রাগসগুলো নিয়ে আসা হচ্ছিল। ঘটনায় জড়িত থাকায় পুলিশ মণিপুরের ইয়াহিয়া খান ও পাথারকান্দির সুমন উদ্দিন নামের 2 সরবরাহকারীকে গ্রেফতার করে। গ্রেফতার করা 2 জনকে জিজ্ঞাসাবাদ চালালে সজরুল হক তাপাদারের নাম সামনে আসে। এই ঘটনায় স্থানীয় রাজনীতি ও সমাজে এক বৃহৎ আলোড়নের সৃষ্টি হয়। পুলিশ এই বিষয়ে তথ্য লাভ করে বদরপুর থানার এক বিশেষ দল সজরুলের ঘরে অভিযান চালায়। অভিযানের সময় গোপন স্থান থেকে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পুলিশের প্রারম্ভিক হিসেবে অনুযায়ী এই ড্রাগসের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা। জব্দ করা ইয়াবা ট্যাবলেটগুলো স্থানীয় বাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছে বলেও জানা গেছে। অভিযানের সময় পুলিশ ঘটনাস্থল থেকে সজরুল হক তাপাদারকে আটক করে। জেরার পর তার বিরুদ্ধে ড্রাগস সরবরাহের নির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশি তথ্য মতে সজরুল দীর্ঘদিন থেকে অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল এবং দীর্ঘদিন থেকে রাজ্য সহ বহিরাজ্যের বিভিন্ন জায়গায় তার নেটওয়ার্ক ছড়িয়ে আছে বলে জানায় পুলিশ। কলিমা মুখস্থ থাকায় সন্ত্রাসবাদীর গুলি থেকে রক্ষা পেল শ্রীভূমির একটি হিন্দু পরিবার। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীর গুলিতে নিহত হন 30 পর্যটক। সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর এই আক্রমণে কলিমা জানার জন্য প্রাণে রক্ষা পেল বর্তমানে শিলচরের নিবাসী তথা শ্রীভূমির আদি বাসিন্দা এক হিন্দু পরিবার।
ঘটনাটি সংঘটিত হয়েছে বর্তমানে শিলচর শিবালিক পার্কের বাসিন্দা তথা আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্যের পরিবারের সাথে। অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য তার পত্নী ও পুত্রকে সাথে নিয়ে ছুটি কাটাবার জন্য দুদিন পূর্বে কাশ্মীর ভ্রমণে যান। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে যাবার পর হঠাৎ সন্ত্রাসবাদীরা পর্যটকদের উপর গুলি বর্ষণ করে। প্রাণ রক্ষার জন্য অন্যান্য পর্যটকদের সাথে দেবাশিস ভট্টাচার্যের পরিবারও জঙ্গলের ভেতর লুকিয়ে পড়ে, কিন্তু তাদের প্রত্যক্ষ করে দুজন সন্ত্রাসবাদী দেবাশিস ভট্টাচার্যের পরিবারের মাথায় বন্দুক লাগিয়ে সন্ত্রাসবাদীরা কলিমা পড়ার কথা বলে। ভাগ্যক্রমে পরিবারটির জানা ছিল কলিমা, সেজন্য তিনজনের এই পরিবারটি সন্ত্রাসবাদীর সম্মুখে কলিমা পড়ে প্রাণ রক্ষা করে। কিন্তু কাছে থাকা অন্য একটি পরিবার কলিমা না জানার জন্য তাদের সম্মুখেই গুলি করে হত্যা করে বলে জানান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। ঘটনার পর কোনো ক্রমে সেই স্থান থেকে পালিয়ে আসে পরিবারটি। বর্তমানে তারা শ্রীনগরে আছেন বলে জানান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। কাশ্মীর উপত্যকার পেহেলগ্রামে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানে আমার গোটা পরিবার, আমাদের বাড়ির সবাই খুবই মর্মাহত এবং দুঃখিত। তার কারণ হলো, সেখানে আমার বোনের জামাই এবং বোনের ছেলে উপস্থিত ছিল। তারাও সেখানে গেছিল তখন দুপুর 2:30-টে। তো সেখানে যখন গোলাগুলি চলে, তো প্রচুর তাদের সামনে অনেক মানুষের মৃত্যু ঘটে। তো যখন আমার বোনের বরকে ওরা পিস্তল দিয়ে ওর মাথায় ঠেকিয়ে দেয়, তখন আমার বোনকে ওরা বলছিল যে তুমি নিচে ওদের পড়ে যাও। আর অন্য ধর্মের মানুষরা তখন নিচে পড়ে গেছিল এবং নিচে পড়ে ঈশ্বরের নাম স্মরণ করছিল। আমার বোনও সেই একই কাজ করেছে। তো আমার বোনের বরকে ওরা জিজ্ঞেস করছিল তুমি কোন ধর্মে, তখন সে বলছিল যে আমি মুসলিমই আছি। কারণ ওর একটু দাড়ি ছিল, আমার ভাগ্নেরও দাড়ি ছিল। তো দুজনের দাড়ি থাকায় ওদের কিছু একটা মনে হয়েছিল। যাই হোক, মনে হওয়ার পর ওদেরকে কোনো না কোনো ভাবে ছেড়ে দেয় এবং সেখান থেকে যখন ছাড়া পায়, তখন একসাথে ওরা প্রায় 40-50 জন বিভিন্ন ধর্মের মানুষ একই সাথে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে গভীর জঙ্গল পেরিয়ে প্রায় 15 কিলোমিটার হবে, সেখান থেকে পেরিয়ে তারা একটা দেওয়াল টপকে একটা নতুন রাস্তায় আসে। সেই রাস্তায় সেখানে লোকাল কিছু লোক ছিল, ওরা গাড়ি করে ওদেরকে নিয়ে শ্রীনগরে হোটেলে নিয়ে আসে। তো এটা আজ সকালে যখন ওর সাথে কথা হচ্ছিল, তো এই কথাগুলো আমাকে সে বলছিল এবং ভয়ঙ্কর তার অভিজ্ঞতার কথা বলছিল। চোখের সামনে মৃত্যু দৃশ্য দেখছিল, সে যেন কল্পনায় বলা যায় না বা গল্পেও বলা যায় না। যাই হোক, সেই ঘটনার থেকে ও খুব দুঃখিত এবং মর্মাহত, এখন কথা বলারও উপায় নেই। তো কিছুক্ষণ প্রায় 2 মিনিট ওর সাথে ফোনে বার্তালাপ হয়েছে। সেই ফোন রেখে তো বললো পরে কথা বলবো। তারপর বর্তমানে শ্রীনগর হোটেলই আছে। ওদের রিটার্ন শনিবারে রিটার্ন করবে। তো আপাতত তারা এখনই বেরিয়ে আসতে, কারণ মনটা স্থির নয়, মনটা অস্থির হয়ে রয়েছে, তাই বেরিয়ে আসতে চাইছে। তো তারা যদি টিকিট পায় তো বেরিয়ে আসবে বা শনিবারে চলে। যারা নাম ছিল, একজন মধুমিতা দাস ভট্টাচার্য, আরেকজন হলো ধ্রুবদীপ ভট্টাচার্য, আরেকজন হলো দেবাশিস ভট্টাচার্য। মধুমিতা ভট্টাচার্য বরাক উপত্যকার নামী নৃত্যশিল্পী। ধ্রুবদীপ ভট্টাচার্য বর্তমানে চিকিৎসকের প্রশিক্ষণ নিচ্ছেন শিলচর মেডিকেল কলেজে। আর দেবাশিস ভট্টাচার্য, যিনি আমার বোনের বর, ইনি আছেন আসাম ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক। শ্রীভূমিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিবাদ। পেহেলগামে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে শ্রীভূমি শহরের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের তীব্র প্রতিবাদ। পাকিস্তানের পতাকা জ্বালিয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিয়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি করে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ছাত্র সংগঠনের সদস্যরা পাকিস্তানের ঢুকে আক্রমণ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। সন্ধ্যার দিকে শহরের এওসি পয়েন্টে ছাত্র সংগঠনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাকিস্তান বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে পরিবেশ। নমস্কার, আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে করিমগঞ্জ শ্রীভূমি এওসি পয়েন্টের মধ্যে পুষ্পতিন দাহন করার একটি কার্যসূচি নিয়েছি। আমরা দেখেছি যে গতকালকে কাশ্মীরের পেহেলগামে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। 4 জন টেররিস্টের দ্বারা আমাদের দেশের এবং বিদেশের টোটাল 28 জন টুরিস্টকে মেরে ফেলা হয়েছে,
যার আমরা তীব্র বিরোধিতা জানাই এবং ধিক্কার জানাই। আমরা ভারত সরকারের কাছে নিবেদন করব যে যেভাবে পাকিস্তানি আতঙ্কবাদীরা আমাদের দেশের নাগরিককে রক্তাক্ত করে মর্মান্তিক ভাবে মেরেছে, তার যাতে পুরোপুরি ভাবে প্রতিশোধ নেওয়া হয় এবং তাদেরকেও বদলা রক্ত দিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি যে যারা টেররিস্ট এসেছিল ওদের মধ্যে আমাদের হিন্দু ধর্মকে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে, যারা অন্য ধর্মের লোক ছিল টুরিস্ট ছিল ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আইডেন্টিফাই করে একদম ম্যান টু ম্যান যারা হিন্দু ছিল তাদেরকে আক্রমণ করা হয়েছে। কেন এইভাবে ঘটনা ঘটছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের যারা সেকুলার মানুষ আছেন সব সময় বলেন যে ভারত একটি সেকুলার কান্ট্রি, আমরা সেকুলারিজম সব। তাহলে কালকে কেন টেররিস্টরা এই সেকুলারিজম ভাবলো না? কেন অন্য ধর্মের মানুষকে মারলো না? কেন আমাদের হিন্দু ভাইরাই কেন আক্রান্ত হলো? এটা আমাদের প্রশ্ন থাকবে আমাদের বৃহত্তর সেকুলার সমাজের কাছে এবং আমরা ধিক্কার জানাই এই সেকুলার মানুষদেরকে। আমি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে একটা আহ্বান রাখবো, যেভাবে আগের বার পুলওয়ামার অ্যাটাকের আমরা বদলা নিয়েছিলাম, পাকিস্তানে ঢুকে মেরেছিলাম, সেইভাবে এইবার আমাদের পেহেলগামে যে ঘটনা হয়েছে তারও বদলা নিতে হবে এবং আমরা বিশ্বাসী যে আমাদের প্রধানমন্ত্রী এটা একদম কঠোর অ্যাকশন নেবেন। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার। প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল, বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632, 8876091091, 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। কাছাড়ের বরখলার বরযাত্রীপুরে দুঃসাহসিক চুরিকাণ্ড। হাতিয়ে নিয়ে গেল স্বর্ণালংকার, নগদ অর্থসহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী। মঙ্গলবার রাতে কাছাড়ের বরখলার বরযাত্রীপুরে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়। ঘরে কেউ না থাকার সুযোগে দরজা জানালার গ্রিল ভেঙে ভেতরে অনাধিকার প্রবেশ করে আলমিরা সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে লণ্ডভণ্ড করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী লুটে নিয়ে পালায় নিশি কুটুম্ব দল। ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ি এলাকার বরযাত্রীপুরের একটি ব্যস্ততম এলাকায় ব্যবসায়ী সজীব আহমেদ বরবুইয়ার ঘরে সংঘটিত হয়েছে এই চুরিকাণ্ডের ঘটনাটি। চুরিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভাঙ্গারপাড় পুলিশ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী আব্দুল রেজ্জাক বরবুইয়া, বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার। তারা এই ঘটনার সঠিক তদন্ত করে ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতার করার দাবি জানিয়েছেন। সঙ্গে দোকান লক করে আইসি, ঘর আওয়ার টাইম হয়েছে তখন 7টার সময় ইয়ে দেখা যায় ঘরের প্রথম যে গ্রিল আছে গ্রিলের তালা ভাঙ্গা। এরপরে ভিতরে আমরা না ঢুকিয়া পুলিশ ইনফর্ম করছি। পুলিশ সকল আইসুন, আইয়া দেখা যায় ঘরে সার্চ করিয়া 3টা গডরেজ আসলো। এগুলো 3টা গডরেজ ভাঙ্গা আছে। আমরা কিছু সোনা অলঙ্কারগুলো ওইগুলো আছে। আমার বাচ্চার পরীক্ষার এটা আসলো। পিছিয়ে যে দরজা আছে দরজার তালা ভাঙ্গিয়া এগুলো ভাঙছে। এই যে ঘটনাটা দুষ্কৃতিকারীরা যে কাণ্ডটা করছে সেটা শুনে আমরা অত্যন্ত অনুতপ্ত
এবং যে এই টাইমের ভিতরে একটা চোর যে কিভাবে একটা গ্রামের এত সুন্দর একটা মজবুত ঘরের গ্রিল ভেঙে করে ঢুকছে, সাধারণ মানে যারা গরিব ছোটোখাটো ঘর রয়েছে সেই ঘরে তো প্রবেশ করা একদম ইজি, কিন্তু এত যদি গ্রিল তালা লাগানি অবস্থায় ঘরটা ঢুকছে। এবং আজকে এই খবর হওয়ার পরে আমাদের বাঙ্গালপাড়ের ইনচার্জ বা পুলিশ প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তড়িঘড়ি করে তারা এসেছে, ওদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কাছাড়ের এসপি মহোদয়ের কাছে যারা দুষ্কৃতিকারী রয়েছে এদেরকে ধরে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। খবর হইলাম যে আমরা অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী আমার সজীব আহমেদ বড়ুইয়া গড় এবং আমার যে তার মিসেস হইলা গিয়া ই এলাকার SHG গ্রুপ যে CLF-র প্রেসিডেন্ট তানগড় সন্ধ্যা 7টার সময় তারা গড় কেউ না থাকার সুবাদে কীভাবে গড় গ্রিল ভাঙ্গিয়া বা জিও করিয়া তাই আমার লগে লগে ফোন করছেন সন্ধ্যা পরে খবর পাইয়া আমি এবং আমার পশ্চিম ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থী আব্দুল রাজাক ভাইয়ের লইয়া আমরা ফিল্ডও আইয়া এরকম একটা ঘটনা দেখে বড় দুঃখ লাগে এবং এটার উপযুক্ত তদন্তর মাধ্যমে যাতে উপযুক্ত আসামি বাইরে হইয়া যাতে তার উপযুক্ত শাস্তি হয় সেটার প্রতি আমি জোরালো দাবি রাখছি। আর যাতে এটা যাতে এক দৃষ্টান্তমূলক হয়, কারণ বরযাত্রাপুর এলাকাতে এইরকম গড় করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ফের আন্দোলন শ্রীভূমিতে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র সংগ্রাম কমিটির উদ্যোগে জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ছাত্র অবস্থান অনুষ্ঠিত হয়। শ্রীভূমি শহরের প্রাণকেন্দ্র গঙ্গা ভান্ডারের সম্মুখে এই প্রতিবাদ কার্যসূচি গ্রহণ করা হয়। ছাত্র অবস্থান থেকে প্রতিবাদকারীরা বলেন, বর্তমান সরকার করিমগঞ্জবাসীর জনমতকে তোয়াক্কা না করে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করেছে, যার বিরুদ্ধে এবার ছাত্রদের গর্জে ওঠার আহ্বান জানানো হয়। এদিনের আন্দোলন থেকে জেলার নাম ফের করিমগঞ্জ না করা পর্যন্ত আন্দোলন জারি করা হবে বলে জানানো হয়। জনমত তোয়াক্কা না করে সমাজকে পরিবর্তন করা হলো, তার প্রেক্ষাপটে কি ধারণ রয়েছে। নাম পরিবর্তনের দ্বারা যার পক্ষে ওরা খুব একটা করে যাবার নয়, একটা বিজ্ঞপ্তির দ্বারাই সম্ভব, কিন্তু তার পরিবর্তে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলো নিয়ে কি তারা আগে থেকে ভাবে। আজ যেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেখানে জন্ম থেকে আমরা নিজের নাম নিজের ঠিকানা সব লিপিবদ্ধ করেছি, স্কুল করেছি, দরকারে কিনা। আর হঠাৎ আজ শেষ সময়ে হঠাৎ নাম চলে এলো যে এই নামটা করিমগঞ্জে না হইলে এর পিছনে কি অভিসন্ধি আছে। অনেকে অনেক রকম অভিসন্ধি দিয়েছে, কেউ দেখি সাম্প্রদায়িকা, কেউ দেখি অন্য কিছু, কেউ বলে আরো কিছু। যাই হোক, সব কিছু যখন বলতে যাই, নাম পরিবর্তন করলে কি একটা স্থানের উন্নতি হবে না ক্ষতি হবে? শুধু হয়রানি এবং ক্ষতি ছাড়া আর কিছু আমি সামনে দেখতে পাচ্ছি না। আমরা জানি প্রত্যেক মানুষই জন্মগ্রহণ করে একটা কর্মসূচি, এই জন্য একটা কথা আছে, রেডি বর্ন নট রেসপন্সিবিলিটি তাতে খাই টু অ্যানাউন্স ইট এন্ট্রি ইন হিউম্যান সোসাইটি। ছাত্ররা একসময় আমরাও এইগুলা কাটিয়ে এসছি, ওরা বেশি ভাবতে পারবে না, স্বপ্ন দেখছে। যারা আমরা নাগরিক, যারা আমরা শিক্ষক, যারা আমরা বুদ্ধিজীবীরা, যারা আমরা MLA MP-রা রয়েছেন, এই উপত্যকার প্রশ্নে, এই জেলার প্রশ্নে এই ভাবনাগুলা যদি ভাবা হয় তাহলে বলতে হবে না আমাদের ছেলেমেয়েদেরকে এইভাবে পড়ার সুযোগ করে দেওয়া উচিত, কিন্তু এটা হচ্ছে না। বন্ধুগণ, যে কথাটার থেকে শুরু করেছিলাম যে স্কুলগুলোতে ভ্যাকেন্সি এত আছে কিন্তু ফিল আপ হচ্ছে না, যার ফলে শিক্ষার মেরুদণ্ডটাই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। পড়াশোনা হচ্ছে কতটুকু তার কোনো খবর রাখছেন না মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় এই শিক্ষামন্ত্রী। তারা তো অন্যভাবে রাজনীতি করতেই ব্যস্ত, তারা তো এমনভাবে রাজনীতি করছেন যাতে মানুষের বিভেদ আর ওইসব জিনিসই করার চেষ্টা করছেন। এই যে বললাম যে ভ্যাকেন্সি, চূড়ান্ত বেকার সমস্যা সমগ্র আসাম, ভারতবর্ষ এবং আসুন আমার জেলার কথাটাই বলি, এই উপত্যকাতে কি পরিমাণ বেকার সমস্যা দাঁড়িয়েছে। স্কুল কলেজ, স্কুলের কথা বলেছি,
কলেজের ভ্যাকেন্সিও সেইভাবে। পলিটেকনিকে বর্তমান শিলচর পলিটেকনিকে 35টা পোস্ট খালি, এবং সেখানে পরিস্থিতি এত জটিল হয়েছে, রনেশ পেটু এসেছিলেন সময় উনাকে জোর করে নিয়ে দেখানো হয়েছে এত বড় পলিটেকনিক যেটা ঐতিহ্যবাহী পলিটেকনিক 35টা পোস্ট খালি কেন ফিল আপ হচ্ছে না। উনি বললেন কিছু করা যাবে, দেখা যাবে, কিছু হয় না। এইভাবে আপনি আজকে এখন বেরোয় সমগ্র করিমগঞ্জ জেলা থেকে যদি ঘুরে দেখেন তাহলে দেখবেন স্কুল অফিস থেকে আরম্ভ করে সর্বত্রই এত বেশি ভ্যাকেন্সি, অর্থাৎ ফিল আপ হচ্ছে। শিলচর মেডিকেল কলেজে মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারক শাখার অভিযান। মেডিকেল কলেজে রেডিওলজি বিভাগে সংঘটিত দুর্নীতির তদন্তে মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারক শাখার অভিযান। 1 ঘন্টা ব্যাপী রেডিওলজি বিভাগে অভিযান মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারক শাখার। রেডিওলজি বিভাগের সোনোগ্রাফি এমআরআই নামে কয়েক বছর ধরে চলছে বৃহৎ আর্থিক দুর্নীতি। দুর্নীতির তথ্য সামনে আসার পর মেডিকেল কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করে। সমান্তরালভাবে রেডিওলজি বিভাগের কয়েকজন বেসরকারি কর্মীকে বরখাস্ত করেছিল মেডিকেল কর্তৃপক্ষ। মেডিকেল কর্তৃপক্ষের এই মামলা কাছাড় পুলিশ মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারক শাখার হস্তান্তর করে। এই মামলার তদন্তে শিলচর মেডিকেল কলেজে এসে উপস্থিত হয় মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারক শাখার একটি দল। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।